হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলেই জানো আমার বাবা গতকাল এসেছিল আমাকে নিতে। তো একটা রাত থেকেই আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেছি, মানে রবিবার দিন। তো সকালবেলা আমরা বেরিয়ে টোটো করে আমরা সোজা স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে আমরা টিকিট কেটে নিয়েছি, একদম কাঁথি থেকে কাটোয়ার টিকিট কেটে নিয়েছি, লোকাল টিকিট। তো আমরা দেখো সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছি, পাঁশকুড়া লোকাল। ট্রেনটা হচ্ছে 6:20 টাইম, কিন্তু 6:45 টিকিট উঠেছে। যাই হোক, তো আমরা বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কেননা ট্রেনে উঠে নিন্দা বমি করে দিয়েছে। নিন্দা শরীরটা একদম ভালো নেই, সকাল থেকে না খেয়েছিল, একদম ঘুম থেকে উঠেই ওকে ব্রাশ করিয়ে জামা প্যান্ট করিয়ে সেটা নিয়ে চলে এসেছিলাম। একটু জলও খায়নি। তারপরেও ক্যাডবেরি ছিল ব্যাগে, ক্যাডবেরি থেকে ক্যাডবেরি খেয়ে নিয়েছিল। বারবার না করেছিলাম, বলেছিলাম বিস্কিট খা, কেক খা, খায়নি, কথা শুনেনি। যাই হোক, তারপর আমরা দেখো সোজা চলে এলাম কোলাঘাট পর্যন্ত। আস্তে আস্তে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আজকে 9 ঘন্টার জার্নি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে কিন্তু আমার দিদিরাও কিন্তু এই ট্রেনেই আমাদের সঙ্গে উঠেছে, সেটাও তোমরা পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে। খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ব্লগটা দেখলে তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো কাঁথি থেকে কাটোয়ার গল্পটা তোমাদের সাথে করি। আমাদের হচ্ছে কাঁথি থেকে পাহাড়িয়া এক্সপ্রেস হচ্ছে শনিবারে শুধু ছাড়ে, মানে একদিন ওখান থেকে আসে, আবার এখান থেকে ব্যাক করে, সপ্তাহে একদিনই ছাড়ে। তো আমার বাবা শনিবারে পাহাড়ে এক্সপ্রেসে এসেছিল, আমরা রবিবারে লোকাল ট্রেনে যাচ্ছি। একটা ট্রেন আছে এখান থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, বাট ওটা হাওড়া থেকে গিয়ে আবার বাড়ি যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তারপর আমরা আমাদের দিদিদেরকেও নেবো এখান থেকে, সরি দিদিদের না, দিদিকে। তারপর যাই হোক, আমরা দেখো হাওড়াতে এসেছি তখন প্রায় 10:20 বাজে, আর হাওড়া থেকে কাটোয়া লোকাল ছিল 10:10-এ। তার জন্য আমরা কি করব, সঙ্গে সঙ্গে ব্যান্ডেল লোকাল পেয়ে গেছিলাম, মানে 5 মিনিটের মধ্যে ব্যান্ডেল লোকাল পেয়ে গেছি বলে আর ওখানে ওয়েট করিনি। ওখানে 2 ঘন্টা ওয়েট করার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা ব্যান্ডেল চলে আসবো। ব্যান্ডেলে একটু বসবো তাও ভালো, কিন্তু ব্যান্ডেলে এসে সত্যি কথা বলতে শসাটা খেতে যতক্ষণ টাইম, শসাটা খেতে না খেতেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কাটোয়া লোকাল পেয়ে গেছিলাম ব্যান্ডেল থেকে। আমরা মেঘনাকে দেখতেই পেলে ব্যান্ডেল থেকে ব্যান্ডেলে উঠে কিন্তু মেঘনা ঘুমিয়ে গেছিল। তারপর আবার কিন্তু হাওড়া থেকেও যখন ব্যান্ডেলে উঠেছিলাম তখনও ঘুমিয়ে গেছিল। তারপরে যে ব্যান্ডেলে থেকে আবার যখন কাটোয়া লোকাল ধরলাম তখনও মেঘনা শুয়ে আছে, কেননা ও আজকে 3-4 বার বমি করেছে। ও শরীরটা একদম ভালো নেই। আপেল দেখে আপেল খেতে চাইছিল, কিন্তু আপেল খাওয়ার পরে বমি করে দিয়েছিল, খালি পেটে আপেল খেয়েছিল। যাই হোক, এই স্টেশনটা তোমরা দেখতে পেলে, বলো তো এটা কোন স্টেশন? দেখি কেমন তোমরা বলতে পারো, আর কতটা তোমরা খেয়াল করেছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এটা হচ্ছে আমারও একটা মানে ভালোবাসার শহর, কেননা এটা হচ্ছে আমার মায়ের জন্মস্থান, প্লাস এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। যাই হোক, এবার হচ্ছে বিষ্ণুপ্রিয়ায় ঢুকছি, কেননা বিষ্ণুপ্রিয়া থেকে আমার মেজদি আর দুটো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে প্রথমবার সাহস করে আসছে একা একা, মানে বাড়ি থেকে। জামাইবাবু আর জামাইবাবুর বাবা গেছে বাইরে কাজে, তার জন্য দিদি পুজোতে বাড়িতে আসবে বলেই ওই জন্য আমার আসা। আমার কোনো আসার প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে। তারপর দিদি বললো আমি একা একা কি করবো, তুইও আয়, তাহলে আমার ভালো লাগবে। তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা বিষ্ণুপ্রিয়ায় নেমে যাব, কেননা বিষ্ণুপ্রিয়াতে বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না। তাই আমাদেরও টেনশন হচ্ছিল যে দুটো বাচ্চা ব্যাগ নিয়ে কোনোদিনও একা আসেনি। ওর বিয়ে হয়েছে 8 বছর হবে এই ফেব্রুয়ারিতে, কিন্তু এই 8 বছরে কোনো দিনও একা একা বাড়ি থেকে বেরিয়ে আসেনি। বাপের বাড়ি কিন্তু কাটোয়া, এখান থেকে এইটুকু 1 ঘন্টাও লাগে না। তাও সাহস পায়নি, আর ওকে সত্যি কথা বলতে বাড়ি থেকে ছাড়েও না। আর আমরাও ওকে আসতে না করি, কেননা ওর দুটো বাচ্চা, ওই জন্য। যাই হোক, তো দিদিও সাহস করে কিন্তু টোটো করে দুটো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে স্টেশনে এসছে। আর দিদিকে বলে দিয়েছিলাম যে কোন জায়গাটায় দাঁড়াবি। দেখতে দেখতে দেখো বিষ্ণুপ্রিয়া স্টেশনেও কিন্তু ঢুকে গেছে। ওই জন্য আমার বাবা গেটের কাছে দাঁড়িয়ে ছিল, যে বিষ্ণুপ্রিয়াতে যেহেতু বেশিক্ষণ দাঁড়ায় না, ওই জন্য বাবারও টেনশন হচ্ছিল যে কোথায় ওরা দাঁড়িয়ে আছে ঠিক নেই। আমি ওদের বলে দিয়েছিলাম ওভারব্রিজের কাছেই দাঁড়াবি, কেননা আমরা যে ট্রেনটায় উঠেছি প্রত্যেকটা মানে মানে স্টেশনেই কিন্তু ওভারব্রিজের কাছেই এই কামরাটা দাঁড়িয়ে ছিল। তার জন্য দেখো বাবা তাড়াতাড়ি করে নেমে দিদির বাচ্চাটাকে আগে তুলেছে। দিদির কাছে যেহেতু একটা ব্যাগ ছিল, দুটো বাচ্চা ছিল, আর ভিড়ও ছিল ট্রেনে। আর এখানে তো বেশিক্ষণ দাঁড়ায় না, তোমরা সবাই জানো, 1 মিনিটও ঠিক করে দাঁড়ায় না। তারপর আমারও ভয় লাগছিল, দেখছিলে আমারও কেমন হাত কাঁপছিল ট্রেনটায় ভিডিও করতে করতে, মানে ওরা ঠিকঠাক করে উঠতে পারবে কিনা। তারপরে দিদি একটা বাচ্চাকে নিয়ে উঠেছে, আর বাবা ব্যাগটা আর একটা বাচ্চাকে নিয়ে উঠেছে। তারপরে আমি আবার ব্যাগটা একটু আগিয়ে নিয়েছিলাম হাতে করে। যাই হোক, দিদি যখন ট্রেনে উঠে গেছে আমাদের আর কোনো চিন্তা ছিল না। ওই জন্য আমরা এতবার ট্রেন পাল্টিয়েছি। তাহলে আমাদের ইচ্ছে ছিল যে বিষ্ণুপ্রিয়াতে নেমে যাব, তারপর আমরা 1 ঘন্টা বসবো, তাও ভালো, দিদিকে একা একা উঠতে দেবো না। তারপরে আবার ভাবলাম যে কাটোয়া যেতে অনেকটা লেট হয়ে যাবে, কেননা বিষ্ণুপ্রিয়ায় দাঁড়ানোর পরে না 1 ঘন্টা পর ট্রেন ছিল। আর এই মেঘনা এতটা অসুস্থ, সকাল থেকে কিছু খায়নি। তার জন্য আমি দিদিকে মানে বারবার বলছিলাম এত টেনশন করিস না, বাবা গেটে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর 2:30টার সময় কাটোয়া ঢুকেছে, আর বাড়ি যেতে যেতে 1/2 ঘন্টা।
সঙ্গে সঙ্গে তো টোটো পাওয়া যায় না, অনেকটা আমাদের হাঁটতে হয় স্টেশন থেকে। আর ট্রেন দিয়েছিল ৭ নাম্বারে, যার জন্য ওভারব্রিজ পার করে স্টেশনের বাইরে যেতে যেতেই ০.৫ ঘন্টা লেগে গেছে ব্যাগ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর এখন দাদু নাতনি, ৩টে নাতনি নিয়ে দাদুকে এখন খেলা করছে। তো দেখতে দেখতে আমার প্রাণের শহর, স্বপ্নের শহর কাটোয়াতে ঢুকে গেলাম। আর এই জায়গাটায় ভিডিও করব না এটা কখনো হতে পারে? তাও বাবা বারবার বকাবকি করছিল, "এত দূর জার্নি করছিস, তোর আর ভিডিও করা হয় না, ভিডিও করা হয় না।" কিন্তু বাবা তো জানে না যে আমি কেন ভিডিও করছি। যাই হোক, এই দেখো কত দূরে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। এত রাগ ওঠে না। ১ নম্বরে দিলে ভালো হয়। আগে জানো তো কাটোয়াতে ৫ টা স্টেশন ছিল। মানে সরি ৫ টা প্ল্যাটফর্ম ছিল। এখন ৮ খানা প্ল্যাটফর্ম হয়ে গেছে। ওইজন্য আরো বিরক্তি লাগে। যদিও ওই ৮ নম্বরে ৭ নম্বরে গাড়ি দেয় না, এতটা রাগ ওঠে, অনেকটা মানে যেতে হয়। ওইজন্য বেশি বিরক্ত লাগে। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে গেছি। যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা থেকেই আমরা নেমেছি। আর এখন দেখো মেঘনা দিদিকে পেয়ে, বোনকে পেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আমাকে বলছে যে আমি এখন একদম সুস্থ হয়ে গেছি। আমার আর শরীর খারাপ হচ্ছে না। আর মানে ব্যান্ডেল মানে সরি নবদ্বীপ পর্যন্ত মানে একটু আওয়াজ করেনি, একটু কিছু খায়নি। পুরো চুপচাপ, পুরো সাইলেন্ট ছিল। শরীরটা যেহেতু ভালো না, বারবার বমি করেছে, একদম অসুস্থ হয়ে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল। লোকের গায়ে পর্যন্ত বমি করে দিয়েছিল। সামনে একটা কাকু বসেছিল। তারপরে আমি জল দিয়ে রুমাল দিয়ে আবার মুছে দিয়েছিলাম। যাই হোক, দেখো আমরা কোথায় নেমেছি। পাশে হচ্ছে ছোট লাইন আর বাস স্ট্যান্ড। তার জন্য বাবা দেখতে গেছিল যে এখান থেকে টোটো যায় নাকি, তাহলে আর ওভারব্রিজ পার করে অতটা হাঁটতে হবে না। তারপরে বাবা দেখলো যে একটাও টোটো পেলো না। আর অত দূরে কোনো মানে রিক্সাও যাবে না। আর রিক্সাতে করে না এতগুলো লোক হবেও না একটা রিক্সাতে। এতগুলো বাচ্চা, তারপরে ব্যাগ রয়েছে ২ টো, আমার একটা, দিদির একটা। তার জন্য আমরা সেই আশীর্বাদ লজের কাছে এসে টোটো ধরলাম। আর মেঘনা দেখেছো তো এখন পুরো ফিট। মানে দিদিকে পেয়ে, বোনকে পেয়ে একদম পুরো ফিট। আর ওরা গল্প করতে করতে যাচ্ছিল। মা দুর্গার গান করছিল, বলো বলো দুর্গা এলো। তারপর বারবার বলছিল মামা বাড়ি যাবো, খেলা করব। তারপর না আমার ফোনে একদম আর ব্যাটারি ছিল না। দিদাকে ধপ্পা দেবো, দিদাকে ধপ্পা দেবো। হ্যাঁ, এটাও বলছিল যে মেঘনা বলছে আমি চুপি চুপি যাবো, দিয়ে দিদাকে ধপ্পা দেবো। এটাই কিন্তু আনন্দ করে করে বলছিল। মানে কত বুদ্ধি, ও সারপ্রাইজ দেবে দিদাকে, তার জন্য ওর দিদির সঙ্গে গল্প করতে করতে আসছিল। এটা হচ্ছে টিয়া, আমার মেজদির বড় মেয়ে। আর পুচকিটা হচ্ছে মিঠাই, আমার মেজদির ছোট মেয়ে। তো ওই জন্য আমি আর বেশি ব্লগটা করতে পারিনি। খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তবে হ্যাঁ, ৪ বার ট্রেন পাল্টিয়েছি ঠিকই, কিন্তু অতটা বোরিং ফিল করিনি জানো তো। কেননা আমরা ট্রেন থেকে নেমেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। তো চলো সবাইকে টাটা।